বাঙালির গল্প আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে কিন্তু আমরা নীল ঘূর্ণির শেষ পর্বে পৌঁছে গেছি। আগের পর্বে আমরা দেখে নিলাম যে দইতা আর বোধিসত্ত্বর মধ্যে কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে। দইতা এখন আলাদা থাকছে। সৌমিকের সঙ্গে দইতা দেখা করে একটা আলাদা বাড়ি খুঁজে দেবার জন্য বলেছে। কি জটিল হয়ে যাচ্ছে না গল্পটা আস্তে আস্তে। যে গল্পটা একটা মিষ্টি প্রেমের কাহিনী হিসাবে শুরু হয়েছিল, সেটা আস্তে আস্তে কত জটিলতার দিকে এগোচ্ছে। যে বন্ধুরা আমাদের আগের পর্বগুলো শোনোনি, তাদের রিকোয়েস্ট করছি আগের পর্বগুলো কিন্তু অবশ্যই শুনে নাও, নাহলে এই গল্পটা কিন্তু পুরোপুরি বুঝতে পারবে না। আর দেরি না করে শুরু করছি নীল ঘূর্ণির শেষ পর্ব। আজ দিনভর থমথমে গরম ছিল। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ জমে আছে, বাতাস একেবারে নিথর। এমন একটা আবহাওয়া যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। প্রবীর আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিল। বছরের এই সময়টা কাজের চাপ কম থাকে। 6টা সাড়ে 6টার মধ্যেই অফিস থেকে বেরিয়ে পড়া যায়। বাড়ি ফিরেও আর কোনো কথা নেই, ধরা চুরো ছেড়ে সোজা বাথরুমে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল শাওয়ারের নিচে। ঘামাচি বেরিয়েছে খুব। জলের ছোঁয়ায় কুটকুটে ভাবটা যদি একটু কমে। বুম্বা ঘরে পড়ার টেবিলে। গ্রীষ্মের ছুটি প্রায় শেষ হয়ে এলো, আর গোটা ছুটিটাই পড়াশোনার পাঠ শিখেই তুলে দিয়ে টোটো করে ঘুরেছে যত্রতত্ত্ব। ইদানিং বই খাতা নিয়ে বসছে একটু আধটু। মণিদীপা রান্না করে। বাপ ছেলের জন্য কফির জল চড়িয়েছে। সন্ধেবেলা বাড়িতে চা হয় না, কফি পানি রেওয়াজ। স্নান সেরে বেরিয়ে গায়ে ভালো করে পাউডার মাখল প্রবীর। ড্রয়িং রুমে এসে বসল। রিমোটে অন করলো টিভি। খেলাধুলার চ্যানেলে প্রবীরের তেমন আগ্রহ নেই। লারের আপ্পার নাচ গানও সে একদম পছন্দ করে না। গুচ্ছের অবৈধ প্রেমের সিরিয়ালও একদম না। বিবিসির খবর শুনছে তন্ময় হয়ে। শ্রীলঙ্কায় আজ আবার মানব বোমার বিস্ফোরণ। 14 জন ঘটনাস্থলে মৃত। ছি ছি, কি হচ্ছে দেশটায়। মণিদীপা ডাকছে, টেবিলে এসো, জল খাবার দিয়েছি। বুম্বা খেয়েছে? ওর এসব চিড়ে মুড়ি ভাজা পোষায় না, চাউমিন করে দিয়েছিলাম। বলেই মণিদীপা গলা ওঠালো, বুম্বা, তোমার কফি কি ঘরে দিয়ে আসবো? আসছি মা, 1 সেকেন্ড। তাড়াতাড়ি আয়, ঠান্ডা হয়ে যায়। প্রবীর টিভিতে চোখ রেখেই ডাইনিং টেবিলে এলো। চিড়ে ভাজা থেকে বাদাম বেছে বেছে খুঁটছে। মণিদীপা ছোট ছোট চুমুক দিচ্ছে কাপে। তারও চোখ টিভিতে। হঠাৎই বলল, শোনো, দিদি আজকে ফোন করেছিল। প্রবীর কথাটাই তেমন আমল দিল না। দিদি বোনে তো প্রায় ফোনালোক চালে, এতে আর নতুনত্ব কি আছে? মণিদীপা আবার বলল, টুনটুনির বিয়ের দিন ঠিক হয়ে গেল। তাই? কবে? 3রা শ্রাবণ। সেই ডাক্তার পাত্র? খুব ভালো ছেলে পেয়ে গেল দিদি। কার্ডিওলজিতে ডিপ্লোমা করেছে। এখনই 3টে নার্সিং হোমের সঙ্গে অ্যাটাচড। টুনটুনির ডাক্তার বউ পছন্দ হলো? গাইগুই করছিল না? বলছিল ডাক্তারদের কোনো পার্সোনাল লাইফ থাকে না। সবাই তোমার মেয়ের মতো নাকি? টুনটুনি বাবা মার খুব বাধ্য। দিদি জামাইবাবু যাকে ঠিক করে দেবে তাকে হাসি মুখে মেনে নেবে। প্রবীর ঈষৎ ম্লান হয়ে গেল। কেন যে এখনো প্রতিটি সংলাপে ঘুরে ফিরে মুনিয়া চলে আসে।
বুম্বা হেলে দুলে টেবিলে এসেছে। তার পরনে শর্টস আর হাফ পাঞ্জাবি, মুখ ভর্তি দাড়ি। কলেজ না খুললে সে দাড়িতে হাত ছোঁয়াবে না পণ করেছে। কফির দিকে তাকিয়েই মুখ বিকৃত করল বুম্বা। দুধ দিয়ে একেবারে সাদা করে দিয়েছে, আর একটু কফি মিশিয়ে দাও। বেশি পাকামি করো না, যেমন দিয়েছি তেমন খেয়ে নাও। বুম্বা কথাটার পরোয়া করল না। কাপ হাতে রান্নাঘরে গিয়ে নিজেই কফি নিয়ে এলো একটু। চামচে গুলতে গুলতে ফিরে এসেছে চেয়ারে। ছেলেকে একবার কটমট করে দেখে নিয়ে আবার প্রবীরে ফিরল মণিদীপা। শোনো, টুনটুনিকে বিয়েতে কি দেয়া যায় বলো তো? আমি কি বলবো, সে তো তোমার ডিপার্টমেন্ট। না, গয়না তো একটা দিতেই হবে। হারফার কিছু দিয়ে দাও, 1000-12 মধ্যে হবে, দিয়ে দাও একটা কিছু। আফটার অল টুনটুনি তো প্রায় আমাদের বাড়িরই মেয়ে। আচ্ছা, জড়োয়াটা দিলে কেমন হয়? দিতেই পারো, আজকাল তো খুব হীরের ফ্যাশন হয়েছে। অনেক দাম পড়ে যাবে, বাজেটে কুলোবে না। অত কেনাকেনিতে যাচ্ছ কেন? দিদির জন্য তো অনেক গড়িয়েছিলে, ওর থেকে কিছু একটা চালিয়ে দাও। প্রবীর মণিদীপা দুজনেই থমকে গেল। শুধু গয়না কেন, মেয়ের জন্য শাড়িও কেনা হয়েছিল একগাদা। আলমারিতে সব তাল করা আছে। মাঝে মাঝে মণিদীপা সেগুলোকে নিয়ে নড়াচড়া করে, ফুপিয়ে ওঠে হঠাৎ হঠাৎ। এখনো প্রবীর সচক্ষে দেখেছে। প্রবীর গোমরা মুখ করে বলল, তা হয় না রে, একজনের নাম করে কেনা হয়েছিল। সো হোয়াট, আলমারিতে তুলে রেখে কি হবে? অত দামের জিনিস ভোগে না লাগলে সবই তো বেকার। বুম্বা, যা হয় না তা নিয়ে কথা বলিস না। ছেলেকে মৃদু ধমক দিল প্রবীর। পরিবেশটা হালকা করার জন্য বলল, ওগুলো তোর বউয়ের জন্য তোলা রইল। বাহ, আমার বউকে পুরনো মাল গছাবে, তারপর বউ ভাতের দিন দেখা যাবে বেনারসিটা ঝরঝর করে খসে পড়ছে। আলোচনাটা থামাবে তোমরা? আমার ভালো লাগছে না। জো আজ্ঞা, আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল সলিউশনের কথা বলছিলাম। দাও না তোমরা টুনটুনি দিকে যা খুশি। হ্যাঁ, তুই চুপই থাক, বেশি দালালি মারিস না তো। কথাটা বলে মণিদীপা গুম হয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর ফাঁকা কাপ হাতে উঠে চলে গেল রান্নাঘরে। সিঙ্কে ধুয়ে সাজিয়ে রাখলো বাসনের জায়গায়। রান্নাঘর থেকেই গলা ওঠালো, শোনো, কালকে তুমি আমার সঙ্গে আশ্রমে যাচ্ছ না যাচ্ছ না? কাল কি করে হবে, উইকডে, আমি তো আগেই বলেছিলাম। একটা দিন ছুটি নেওয়া যায় না? তুমি রোববার চলো। আশ্চর্য, তুমি জানো গুরুদেব শনিবার বেনারস চলে যাচ্ছেন? উপায় নেই গো, কাল একটা জার্মান টিম আসছে, তাদের নিয়ে প্ল্যান্টে যেতে হবে। তাহলে এবার আমার আর দর্শন হলো না। আহা, তুমি একাই যাও না। বলতে গিয়েও কথাটা গিলে নিল প্রবীর। ইদানিং লালজি বাবার আশ্রমে যাওয়া অনেক বেড়ে গেছে মণিদীপার, এবং প্রতিবারই প্রবীরকে তার সঙ্গী হতে হয়। হিল্লি দিল্লি সর্বত্র একা একা চড়ে বেড়াতে রাজি মণিদীপা, কিন্তু বারাসতে সে এখন আর কিছুতেই একা যাবে না। কি যে এক ভয় ঢুকেছে, আশ্রমে যদি কবিতাদির সঙ্গে দেখা হয়ে যায়। আরে কবিতা বসুরাই কি বাঘ ভাল্লুক নাকি? তবে হ্যাঁ, মহিলা কিছু মুখরা বটে। বাড়ি বয়ে এসে যা ছ্যাঁচ্ছার কথা শুনিয়ে গিয়েছিল। সন্তানের জন্য বাবা মাকে যে কত সহ্য করতে হয়, ওই বোধিসত্ত্ব লোকটাই তো প্রবীরের সেদিন ঘুষি মারা উচিত ছিল। মারতে পেরেছিল কি? বুম্বা টেবিল ছেড়ে উঠে যাচ্ছে। প্রবীর বলল, এই
তুই কাল মার সঙ্গে যাবি। আমি? আমি কেন? কেন নয়? তোমার কি রাজকার্য আছে শুনি? আছে। কি কাজ? আমার ম্যাটিনি শোতে টিকিট কাটা আছে। তুই সিনেমা দেখতে যাবি, তবু গুরুদেবের কাছে যেতে পারবি না? কেন? সিনেমা দেখা কি খারাপ কাজ? আমার ওসব গুরুদেব টুরুদেবদের পোষায় না, যত সব ফালতু লোক। গুরুদেব ফালতু? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। যা বলেছি ঠিকই বলেছি। ভণ্ড বুজরুক একটা। দিদির নামে তো কত কি ভালো কথা বলেছিল, কি ফলেছে? মায়ের দিকে কয়েক পা এগিয়ে গেল বুম্বা, হাত নেড়ে বলল, বি র্যাশনাল মা। ওসব গুরুদেব ফুরুদেব এবার ছাড়ো। ওসব লোকের কাছে গিয়ে মনের শান্তি আসে না। চুপ! কি দুটো সন্তানই না গর্ভে ধারণ করেছিলাম, দুটোই সমান অবাধ্য, দুটোই সমান বেপরোয়া। দিদির সঙ্গে আমার তুলনা করছো কেন? তুলনা করবে না? সে একভাবে জ্বালিয়েছে আর তুমি আরেক ভাবে জ্বালাবে। এ তো মহা মুশকিল হলো। দিদি কি করেছে তার জন্য আমায় সারা জীবন কথা শুনে যেতে হবে? এক ঝাড়েরই তো বাস তোমরা, আলাদা হবে কি করে? বড়দের একটা কথাও তোমরা মান্য করতে শিখেছো? মা, তুমি আনরিজনেবল কথা। ফের ফের তুই তর্ক করছিস? তোর মুখ আমি ভেঙে দেবো। বলতে বলতে উন্মাদের মতো ছেলের দিকে ধেয়ে যাচ্ছিল মণিদীপা। প্রবীর কোনো ক্রমে গিয়ে তাকে ধরে ফেলল। মণিদীপা জোর করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, তার প্রমত্ত শক্তির সঙ্গে পেরে উঠছে না প্রবীর। এই সময় কোত্থেকে যে এত জোর এসে যায় মণিদীপার গায়ে। ডাক্তার বলে অ্যাড্রিনালিন ক্ষরণ, ফেজ অফ টেম্পোরারি ইনস্যানিটি। কোশমিন কালে এ রোগ ছিল না মণিদীপার। মুনিয়া চলে যাওয়ার পর থেকেই উপসর্গটা শুরু হয়েছে। ওষুধ চলছে নিয়মিত। এই স্নায়বিক বিকার যে কবে থিতবে পুরোপুরি। বুম্বাকে চোখের ইশারায় সরিয়ে দিয়ে মণিদীপাকে চেপে ধরে চেয়ারে বসালো প্রবীর। দু চোখের মণি স্থির হয়ে আছে মণিদীপার। আগুনের নিঃশ্বাস পড়ছে বড় বড়, বুকটা হাঁপড়ের মতো ফুলে উঠছে, চুপসে যাচ্ছে। মিনিট 15 মধ্যে মোটামুটি স্বাভাবিক হলো মণিদীপা। নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল আলো নিভিয়ে। প্রবীরের চোখ আবার টিভির পর্দায়। মন বসছে না, চেয়েই আছে, দেখছে না কিছু। ভাবছিল কাল ছুটিটা নিয়েই নেবে, শরীর খারাপ টারাপ যা হোক কিছু একটা বলে দেবে। বুম্বা এখন রাজি হলেও তার সঙ্গে মণিদীপাকে পাঠানোটা ঠিক হবে না। বাড়ি জুড়ে এখন থমথমে নীরবতা। টিভি চলছে প্রায় নিঃসাড়ে। বুম্বা এ সময় ব্যালেন্স শিট কষতে কষতে গান শোনে। আজ তার ঘরও শব্দহীন। তখনই বেল বাজল। দরজা খুলে সামান্য অবাকই হলো প্রবীর। এই যে সৌমিক। আরে আরে, এসো এসো, কি খবর? অনেকদিন পর। এই আশাই হয় না। বুম্বা কোথায়? মাসিমা? সবাই আছে, ডাকছি, তুমি বসো বসো। সৌমিককে বসিয়ে ঘরে এলো প্রবীর। চুপি সারে ডাকলো, মনি, সৌমিক এসছে। তো এসো একবার। আমার ভাল লাগছে না, তুমি গল্প করো। ছি, অমন করো না। প্রবীর হাত রাখলো মণিদীপার চুলে। ছেলেটা কতদিন পর এলো। যাও, আমি আসছি। ফিরে এসে প্রবীর দেখলো বুম্বার সঙ্গে কথা বলছে সৌমিক। বুম্বার মুখ এখন নির্মেঘ। বেশিক্ষণ মেজাজ খারাপ করে থাকা তার ধাতে নেই।
সোফায় বসে সিগারেট ধরালো প্রবীর। টুকটাক কুশল প্রশ্ন করছে নিয়ম মাফিক। মা বাবার কি খবর, অফিস কেমন চলছে। মাত্র ক মাসে হাসি খুশি ছেলেটাকে বেশ ভালোই বেসে ফেলেছে প্রবীর। ছেলেটার সঙ্গে খানিকক্ষণ কথা বললে মন ঝরঝরে হয়ে যায়। কিন্তু আজ সৌমিক যেন কেমন দূর মনস্ক, মুখটাও কেমন শুকনো শুকনো লাগে। মণিদীপা এসে জিজ্ঞেস করলো সৌমিক নিশ্চয়ই অফিস থেকে আসছে, কিছু খাবে টাবে কিনা। এমন প্রশ্নে অবলীলায় ঘাড় নাড়ে সৌমিক। আজ না না করে উঠল। বুম্বা সার্জা কাপে ইন্ডিয়ার পরাজয় নিয়ে তর্ক জোড়ার চেষ্টা করছিল, কিন্তু সৌমিক যেন উদাসীন। প্রবীরের খটকা লাগছিল। জিজ্ঞেস করল, তোমার কি শরীরটা ভালো নেই? না তো, ঠিকই আছি তো, ফাইন। ইনফ্যাক্ট আমি আজ একটা দরকারে এসছিলাম। কি বলো তো? একটা খবর দেওয়ার ছিল, রিগার্ডিং দইতা। মণিদীপা সোফায় হেলান দিয়েছিল, সঙ্গে সঙ্গে টান টান। ফ্যাস ফ্যাসে গলায় বলল, কি হয়েছে মুনিয়ার? হয়নি কিছু, মানে আবার হয়েওছে। প্রবীর চোখ সরু করে বলল, বুঝলাম না। সৌমিক এক ঝলক দেখে নিল বুম্বাকে, মাথা নামিয়ে বলল, কিভাবে বলবো বুঝতে পারছি না। দইতাও আমায় পই পই করে বলতে বারণ করেছে। দইতা এখন আর প্রফেসর মজুমদারের সঙ্গে থাকে না। কি? প্রফেসর মজুমদারের সঙ্গে দইতার ছাড়াছাড়ি হয়ে গেছে। সে কি কথা? সেটা হলে এখন কোথায়? পাইক পাড়ায় এক বৃদ্ধ বৃদ্ধার বাড়িতে পেইং গেস্ট হয়ে আছে। সংবাদটা হজম করতে বেশ কয়েক সেকেন্ড লেগে গেল প্রবীরে। হতচকিত স্বরে বলল, কবে থেকে? মাস দেড়েক তো বটেই, বেশিও হতে পারে। সহসা এক তীক্ষ্ণ সূচ বিঁধল প্রবীরের হৃৎপিণ্ডে। 1.5 মাস? মুনিয়া তাদের একবার জানানোরও প্রয়োজন মনে করল না? এত পর হয়ে গেছে বাবা মা, নাকি অভিমান, জেদ? মণিদীপার দৃষ্টি কেমন অস্বচ্ছ হয়ে গেছে। বিড়বিড় করে বলল, ছাড়াছাড়ি হয়ে গেল মাত্র এই কমাসের ভেতরে? কেন? সৌমিক উত্তর দিল না, আবার মাথা নিচু করে বসে আছে। প্রবীর মনে মনে হিসেব কষছিল। সে বোধিসত্ত্বর কাছে গিয়েছিল কবে? সেও তো ওই মাস 1.5-2 হবে। সেদিন তো বোধিসত্ত্বর কথায় আঁচ পাওয়া যায়নি, তাদের সম্পর্কে চির ধরেছে। বোধিসত্ত্ব কি চেপে গিয়েছিল? খুবই সম্ভব। লোকটার যতই নাম ডাক থাক, প্রবীর কিছুতেই তাকে একজন শর্ট ছাড়া কিছু ভাবতে পারে না। ভাঙবে কিন্তু মচকাবে না টাইপ। নিশ্চয়ই বাড়ি গিয়ে মুনিয়ার সঙ্গে অশান্তি করেছে। হয়তো শুনিয়েছে বাবা এসে কত অপমান করে গেছে। মুনিয়া হয়তো সেটা সহ্য করতে না পেরেই বাবা মার জন্য যদি অটো টান থাকতো, তাহলে তুমি এখানেই ফিরে আসতো। আরও একটা সম্ভাবনার কথাও উকি দিতে লাগলো প্রবীরের মাথায়। সম্পর্কটা ভেঙে যাওয়ার পর এখন কি অনুতাপ এসছে মুনিয়ার? সংকট কাটাতে পারছে না বলেই সৌমিককে দুধ করে পাঠিয়েছে? প্রবীর ভুরু কুঁচকে তাকালো। তোমার সঙ্গে মুনিয়ার দেখা হলো কি করে? হঠাৎই একদিন এসপ্ল্যানেডের মোড়ে ও অফিস থেকে ফিরছিল। মুনিয়া চাকরি করে তো, মানে ওই নিয়েই তো বোধ হয় প্রফেসর মজুমদারের সঙ্গে। মুনিয়া বলল তোমায়? হ্যাঁ, কথা শুনে তো তাই মনে হলো।
এতক্ষণে যেন বোধিসত্ত্বকে আরো একটু চিনতে পারল প্রবীর। লোকটা শুধু শরীরের দিক দিয়ে বুড়ো নয়, ব্যাকডেটেড, রক্ষণশীল। বিজ্ঞান চর্চা ওর ভরণ। মস্তিষ্ক বৈজ্ঞানিক হলেও হৃদয়টা আধুনিক হয়নি। প্রবীর প্রশ্ন করল, কোথায় চাকরি করছে মুনিয়া? ছোট্ট একটা কোম্পানিতে, সেলসের কাজ। হঠাৎ চাকরি শুরু করলো। বলল একা একা ঘরে বসে বোর হচ্ছে। আশ্চর্য, সৌমিককে এত কথা বলেছে অথচ বাবা মাকে একবার কিচ্ছু জানায়নি মেয়েটা। প্রবীরের ভুরুতে ভাঁজ পড়ল। তোমার সঙ্গে কি মুনিয়ার যোগাযোগ ছিল? না মানে। প্রবীরের কেন যেন মনে হলো সৌমিক সব সত্যি বলছে না। চকিতে বিদ্যুৎ ঝলকের মতো একটা প্রশ্ন খেলে গেল মাথায়। উকিলি ঢঙে জিজ্ঞেস করল, আচ্ছা একটা কথা, তুমি মুনিয়াকে চিনলে কি করে? তোমার সঙ্গে তো তার কখনো পরিচয় হয়নি। ও একদিন আমার অফিসে এসেছিল। কবে? অনেক দিন আগে, আমাদের বিয়েটা স্থির হওয়া ঠিক পরেই। স্ট্রেঞ্জ, বলেনি তো কোনোদিন। সৌমিক চুপ। কেন গিয়েছিল? বিয়ে ভাঙতে? সৌমিক এবারও চুপ। প্রবীরের বিস্ময় বাড়ছিল। বিয়ে ভাঙতেই যদি গিয়ে থাকে, সৌমিক সেটা কাউকে জানায়নি কেন? মুনিয়া চলে যাওয়ার পরও কেন এখানে এত যাতায়াত বজায় রেখেছে? নিহাতি ভদ্রতাবোধ, নাকি প্রবীরদের ভালো লেগে গেছে তাই? না, কেমন যেন গোলমেলে ঠেকছে। প্রবীর ফের প্রশ্ন করল, তোমার সঙ্গে কবে দেখা হয়েছিল মুনিয়ার? এই তো 6-7 দিন আগে। সঙ্গে সঙ্গে জানাওনি কেন? বললাম না, দইতা ভীষণভাবে মানা করেছিল। তাহলে আজই বা বলতে এলে কেন? আরে তুমি ওকে এত জেরা করছো কেন বলো তো? তা হ্যাঁ বাবা সৌমিক, মুনিয়া এখন কেমন আছে? এতক্ষণ পর সৌমিক একটা বড় শ্বাস ফেলল। দুদিকে মাথা নেড়ে বলল, ভালো নেই মাসিমা, ও শরীর একদম ঠিক নেই। কি হয়েছে? দইতা প্রেগনেন্ট, অ্যানিমিয়া মতনও হয়েছে, প্রেশারও খুব লো। বাচ্চা হবে মুনিয়ার? তবুও একা একা পড়ে আছে। মণিদীপা ছটফট করে উঠল। আমি তো সেই জন্যই এসেছি মাসিমা। আমি চাই আপনারা এ সময় ওর পাশে গিয়ে দাঁড়ান, জোর করে ওকে এখানে নিয়ে চলে আসুন। সে তো আনতেই হবে, নইলে কি বেঘরে মরে যাবে। তুমি আমায় ঠিকানাটা দাও বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। সৌমিক পার্স থেকে এক চিলতে কাগজ বার করে মণিদীপার হাতে দিল। মণিদীপা দেখছে ঠিকানাটা। প্রবীরকে বলল, হ্যাঁ গো, রাজা মনীন্দ্র রোড তুমি চেনো? দাঁড়াও, আমার সৌমিকের সঙ্গে আরো কিছু কথা আছে। তোমাকে ঠিকানা দেওয়ার জন্য মানা করেছে মুনিয়া, তাই তো? হ্যাঁ, তার মানে ও চায় না আমরা ওকে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমরা যাব কেন? এটা ওর নিজের বাড়ি, ইচ্ছা করলেই ও এখানে ফিরে আসতে পারে যখন খুশি। এটা জেদাজেদির সময় নয় মেসোমশাই। দইতার সত্যিই খুব বিপদ। আমাকে বলেছে একটা ঘর খুঁজে দিতে, একা একা থাকতে চায়। ওর মাথা একেবারে খারাপ হয়ে গেছে। ঘরও খুঁজে দিতে বলেছে? বলেছে তো। কত বোঝালাম, একা কোনো মেয়ে ঘর ভাড়া পায় না, কিছুতেই কিছু বুঝতে চায় না। আমি যাব বোঝাতে, এক্ষুনি। আমি ওর মা,
আমি গিয়ে ডাকলেও কখনো আমাকে ফেরাতে পারবে না। কি গো, তুমি এখনো বসে আছো? ওঠো, চলো। এই বুম্বা, তুইও চল। বুম্বা হতভম্ব, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। না, আমরা কেউ যাব না। সে যখন চায় না আমাদের, কেন যাব? তুমি কি পাগল হয়ে গেলে? এ কি মান অভিমানের সময়? না, অভিমান তো তারই একচেটিয়া। প্লিজ মেসমশাই। তুমি অনুনয় করছো কেন? তোমার কিসের দায়? আমি দইতার ভালো চাই মেসমশাই। ওকে দেখে সেদিন এত মায়া হলো। কিসের মায়া? কেন মায়া? সৌমিক কেমন বিহ্বল চোখে তাকালো। এই মুহূর্তে মেয়ের জন্য উদ্বেগ প্রবীরকে কুড়ে কুড়ে খাচ্ছে। সৌমিকের ওই দৃষ্টি যেন ঠান্ডা প্রলেপ বুলিয়ে দিল তাতে। নরম গলায় বলল, আমায় একটা সত্যি জবাব দেবে সৌমিক? মুনিয়ায় কি তোমায় পাঠিয়েছে? না না, বিশ্বাস করুন। সৌমিক যেন কেঁপে উঠল। ও এখানে আর ফিরতে চায় না মেসমশাই। কোন মুখে ফিরবে বলুন? আমি চাই আপনারা ওকে হির হির করে টেনে নিয়ে আসুন। ওর কোনো ওজোর আপত্তি শুনবেন না। শুধু একটাই রিকোয়েস্ট, কাইন্ডলি ওকে বলবেন না ঠিকানাটা আমার কাছ থেকে পেয়েছেন। কেন সৌমিক? ও তাহলে আমায় কোনোদিন ক্ষমা করতে পারবে না। তাতেই বা তোমার কি আসে যায়? সৌমিক উত্তর দিল না। প্রবীরের চোখ থেকে চোখ সরিয়ে নিয়েছে। প্রবীরের বুকটা টন টন করে উঠল। মেয়ের জন্য নয়, সৌমিকের জন্য। ছেলেটা বড্ড ভালো, একটু বেশি রকমের ভালো। মুনিয়া কখনোই এই ছেলের যোগ্য ছিল না। প্রবীরের ফ্ল্যাটের আবহাওয়া বদলে গেছে অনেকটাই। নিরানন্দ ঝিমন্ত পুরীতে এখন এক আলগা স্বস্তির আমেজ। হঠাৎ বুড়িয়ে যাওয়া প্রবীর যেন বেশ চনমনে হয়ে উঠেছে আবার। অফিস থেকে ফিরে সে আর ঢোকে না। পুরোনো মেজাজে গম গম হাসছে, রসিকতা জুটছে, উৎপটাং গল্প আড্ডা চলছে মেয়ের সঙ্গে। মণিদীপাও আর তিরিক্ষি হচ্ছে না কথায় কথায়। কত কি যে রান্না করছে রোজ। এই হয়তো মেয়ের জন্য স্যুপ বানালো, এই মেটে চচ্চড়ি, পিৎজা কিংবা ভেটকি মাছের পাতুরি। মেয়ের শরীর এখন ভারী দুর্বল। প্রোটিনে ভিটামিনে তাকে চাঙা করে তুলতে হবে। বাচ্চা হওয়ার ধকল বলে কথা। যত্ন আত্তি করছি বটে মেয়ের, সামান্য জলটুকুও গড়িয়ে খেতে হচ্ছে না দইটাকে। বুম্বাও আবার স্বমূর্তিতে বিকশিত। তার কণ্ঠ একেবারেই বেসুরো, তবু আগের মতো যখন তখন গান ধরছে ধীরে গলায়। মোড়ের ফুচকাওয়ালার কাছ থেকে দিদির জন্য আলু কাবলি কিনে আনছে, চুরমুড় কিনে আনছে। নিছক স্বস্তি নয়, বাড়িতে যেন এখন বেশ খুশি খুশি একটা পরিবেশ। শুধু দইটাই যে কেন মন থেকে আহ্লাদিত হতে পারছে না। কেন যেন মনে হয় তাকে ঘিরে একটা সাজানো নাটক অভিনীত হয়ে চলেছে। রাতে খাবার টেবিলে বসে প্রবীর যখন দইতার ছোটবেলার কোনো গল্প বলে অট্ট হাসিতে ফেটে পড়ে, দইতার তখন বড় কান্না পায়। বাবা এত চড়া পর্দায় অভিনয় করে কেন? মণিদীপা যখন অনাগত সন্তানের দোহাই দিয়ে দইতাকে জোর করে খাওয়ায়, তখন কি তার মুখে একটা চোরা বিষাদ খেলা করে না? দইতার মুখ চেয়ে এক অবাঞ্ছিত শিশুর আগমনকে মেনে নিয়েছে মা। দইতা জানে। বুম্বা যখন হাসতে হাসতে দিদির ঘরে ঢোকে, দইতা স্পষ্ট টের পায়
দরজার ওপারেও বুম্বার মুখ গোমরা ছিল। দইটা যেখানে নেই, কেন যে সেখানে নিচু গলায় কথা বলে বাড়ির লোক? রিটার্ন অব দ্য প্রডিগাল ডটার। বিপদগামী কন্যার প্রত্যাবর্তনের উৎসবের পরিবেশ বুঝি এরকমই হয়। কি অসহ্য গ্লানি! যদি বাবা সবসময় মুহ্যমান থাকতো, মা কথা বলতে বলতে চোখের জল ফেলতো, বুম্বার টেরচা চোখে তাকাতো দিদির দিকে, তাহলে হয়তো দইটার এমনটা লাগতো না। কেন সবাই এত মধুর ব্যবহার করবে তার সঙ্গে? কোন মহৎ কাজ করে এসেছে সে? বোধিসত্ত্বকে ছেড়ে কেন চলে এলো দইটা, সে প্রশ্নটা পর্যন্ত কেউ করল না একবার। এরই মাঝে টুকটাক আত্মীয় স্বজনের আনাগোনা। এই তো গত রোববার মাসি আর টুনটুনি সারাটা দিন এ বাড়িতে কাটিয়ে গেল। নিজের আসন্ন বিয়ে নিয়ে কত অজস্র রকম বকবক করল টুনটুনি, কিন্তু ভুলেও বোধিসত্ত্বর নাম পর্যন্ত উচ্চারণ করল না। পরশু হঠাৎ পিসি পিসেমশাইয়ের আবির্ভাব। দুজনেই এমন স্বচ্ছন্দ ভঙ্গিতে কথা বলছিল যেন দইটা মাস কয়েকের জন্য কোথাও বেড়াতে গিয়েছিল, এই ফিরল। দইটার পেটের বাচ্চাটার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, অথচ বাচ্চাটা যে কোত্থেকে এলো তা নিয়ে কণামাত্র কৌতূহল নেই। কি নিষ্ঠুর ঠাট্টা, কি শীতল রসিকতা! যেদিন তাকে গাইনির কাছে নিয়ে গেল বাবা মা, দইটার নিজের নাম দইটা মিত্র লিখল। টু শব্দটি করল না বাবা। ভাবটা এমন যে আসছে সে মিত্র পদবিতেই পরিচিত হবে। সবাই মিলে দইটার জীবন থেকে মাঝের 6টা মাসকে কি মুছে ফেলতে চায়? মোহ কেটে গেছে দইটার, এতেই সবাই উৎফুল্ল। কিন্তু তা কি হয়? সময় কি জলের দাগ এমনি এমনি মিলিয়ে যাবে? বড় অপমান, বড় অপমান। সে একটা ভুল করেছে বলেই তাকে সবাই দয়া করছে, ক্ষমা ঘেন্না করে দিচ্ছে। তার ভবিষ্যৎ জীবনটা কেমন হতে চলেছে তাও হয়তো অনুমান করে নিয়েছে সকলে। বাচ্চা হওয়ার পর হয়তো বাড়িতে বসে থাকবে দইটা, নয়তো একটা চাকরি বাকরি জোটাবে। তারপর বাচ্চা নিয়ে স্বামী পরিত্যক্তা নারীর মতো বাপের বাড়িতে আশ্রিতা আশ্রিতা ভঙ্গিতে কাটিয়ে দেবে বাকিটা জীবন। কিন্তু লোকজনের চোখ থেকে সহানুভূতির ছায়াটা মুছবে না। দুঃখী দুঃখী চোখে তারা দেখবে দইটাকে, আর প্রায় দইটার সামনেই কানাকানি করবে, আহারে অত গুণী মেয়েটার জীবনটা বরবাদ হয়ে গেল। ভাবতেই দইটার বিমমিশা জাগে। দইটা তো কিছুতেই ফিরতে চায়নি এখানে, কেন তাকে জোর করে আনা হলো? সেদিন তার ডেরায় গিয়ে মা অমন হাউমাউ করে সিন ক্রিয়েট করলো বলেই না দইটা নিজের মান বাঁচাতে এখানে এলো। ভালো লাগছে না দইটার, কিচ্ছু ভালো যাচ্ছে না। ওই শয়তান ছেলেটাই যত নষ্টের মূল। কেন যে দইটা বিশ্বাস করেছিল সৌমিককে? মনে রাখা উচিত ছিল এ সেই ট্রেটার যে মেলার মাঠে তাকে কথা দিয়েছিল বিয়েটা ভেঙে দেবে, অথচ পরদিনই ল্যাল ল্যাল করে একটা ঘর খুঁজে দেওয়ার মুরদ নেই, দইটাকে তুই ফাঁসিয়ে দিলি। এখন আবার গা ঢাকা দিয়ে বসে আছে। মা আবার মাঝে মাঝে তাকে ফোন করে অফিসে দুপুরের দিকে, দইটা সকর্ণে শুনেছে। আমন্ত্রণ পেয়েও এবারই ছায়া মারাচ্ছে না, এত ভয়। ভাবলেই দইটার গা রি করে ওঠে। কি রইল আর তার জীবনে? প্রথম প্রথম এখানে এসে চাকরিতে বেরিয়েছিল কয়েকদিন, বাবা মাও বাধা দেয়নি, কিন্তু শরীরটাই এমন বেইমানি শুরু করলো। বিশ্রী জ্বর, সর্দি, কাশি, যখন তখন মাথা টলে চোখ অন্ধকার। এই অবস্থায় বাইরে বেরোনো যে কি দুঃসাধ্য। তার তো আর বসে বসে চাকরি নয়, ছুটাছুটি না করতে পারলে অফিসই বা তাকে ছেড়ে কথা বলবে কেন? 5 মাস পর তার বাচ্চা হবে বলে কোম্পানি তো আর ব্যবসা গুটিয়ে বসে থাকতে পারে না। অগত্যা আপাতত চাকরিকেও টাটা। কি বিচ্ছিরি
বিচ্ছিরি বর্ণহীন যে দিনটা কাটছে, শুধু বিশ্রাম বিশ্রাম বিশ্রাম, অন্তহীন বিশ্রাম। বাড়িতে জবুতবু হয়ে শুয়ে থাকো নয় বসে থাকো, বুকের মধ্যে মেঘ ছেয়ে থাকে সর্বক্ষণ। এইভাবেই যদি দিন কাটবে তাহলে বোধিসত্ত্বকে ছেড়ে সে চলে এলো কেন? বোধিসত্ত্ব তো এইটুকুই চেয়েছিল, চাকরি বাকরি না করে সে বাড়িতে থাকুক। অবশ্য শুধু তার চাকরি করা নয়, বোধিসত্ত্ব তার বাচ্চাটাকেও চায়নি। ভ্রূণটা নষ্ট করে দিলে বা কি এমন ক্ষতিবৃদ্ধি হতো পৃথিবীর? বোধিসত্ত্ব যেভাবে চেয়েছিল সেভাবে থাকলেই তো সব ল্যাটা চুকে যেত। সত্যি কি ল্যাটা চুকত? অস্তিত্বহীন আত্মসমর্পণকে কি বেঁচে থাকা বলে? তার যে একটা স্বাধীন সত্তা আছে সেটাই তো বোধিসত্ত্ব মেনে নিতে পারছিল না। কি নির্দয় মানুষ! কেমন মুখের ওপর বলে দিল একবারে কেটে পড়ো, তারপর একবার দইতার খোঁজ পর্যন্ত করল না। দইতা কোথায় গেল, কেমন আছে তাও জানতে ইচ্ছা করল না বোধিসত্ত্বর। দইতা যেদিন সল্টলেকে জামা কাপড় আনতে গেল কি ভীষণ পাথরের মতো মুখ করে বসেছিল। দইতার উপর সামান্যতম টান থাকলেও তো তাকে সেদিন আটকাতো বোধিসত্ত্ব। যা হয়েছে সব ভুলে গিয়ে আবার তাকে কাছে টেনে নিত। দইতা বিদেয় হতে বোধিসত্ত্ব যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। এত রিলিফ যে সল্টলেকের ফ্ল্যাট ছেড়ে লাফাতে লাফাতে নিজের বাড়ি ফিরে গেল। অথচ ওই লোকটার জন্য হঠাৎ খুব মন কেমন করে বলেই না দইতা বোকার মতো আবার একদিন অফিস ফেরতা ছুটে গিয়েছিল সল্টলেকে। কি দেখলো? ইয়া বড় একটা তালা ঝুলছে। নামার সময় উল্টো ফ্ল্যাটের মিসেস সাহার মুখোমুখি। তিনি রসালো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে শুনিয়ে দিলেন লর্ড বহর সমেত কবেই নাকি স্বগৃহে ফিরে গেছেন প্রফেসর সাহেব। কে জানে, একদিনে হয়তো রাখির সঙ্গে মিলমিশ হয়ে গেছে। স্ত্রী পুত্র নিয়ে আবার সুখে ঘর সংসার করছে প্রফেসর বোধিসত্ত্ব মজুমদার। এই মুহূর্তে ওই বোধিসত্ত্বর জন্য দইতার হৃদয়ে কি অনুভূতি থাকা উচিত? বিরাগ, উপেক্ষা না ঘৃণা? কিন্তু কোনোটাই যে আর আসে না। চোখ বুঝলেই ভেসে ওঠে এক ধূসর ছবি। ক্যাম্পাস টাউনের কুয়াশা মাখা পথ বেয়ে লম্বা লম্বা পায়ে হেঁটে চলে যাচ্ছে এক দীর্ঘকায় পুরুষ। লোহার গেট খুলে একটা বাড়িতে ঢুকে গেল। পিছন পিছন নিঃশব্দে আসা একটি তৃষ্ণার্ত মেয়ের দিকে ক্ষণিকের জন্য ফিরে তাকালো না। কি নিষ্ঠুর যে ওই চলে যাওয়া! নিষ্ঠুর না নিরাসক্ত? কি অবলীলায় দইতার মধ্যাকর্ষণকে ছিন্ন করে ঘটনা দিগন্তের ওপারে মিলিয়ে গেল বোধিসত্ত্ব, বুঝিয়া কৃষ্ণ গহ্বরে। দইতার মহাবিশ্বে বোধিসত্ত্বর বিকিরণ আর পৌঁছবে না কোনো দিন। উফ, কেন যে ছবিটা দেখে দইতা! তবে বুঝি ওই ছবিটাই শুধু সত্যি ছিল, বাকি সবটাই স্বপ্ন কিংবা কাল্পনিক সময়ে ঘটা অলীক ঘটনা। কেন যে দইতা বোধিসত্ত্বর মতো স্মৃতিহীন হতে পারে না? মেঘলা বিকেলের মোড়ে আসা আলোয় সৌমিককে দেখতে পেল দইতা জানলা থেকে। এবছর আষাঢ় মাসেই জোর কদমে বর্ষা এসে গেছে। মেঘেদের অন্তহীন পল্টন ছেয়ে ফেলেছে শহরের আকাশ। সূর্যদেব প্রায় পাকাপাকিভাবেই ফেরার। আজও সকাল থেকে আকাশ একেবারে স্লেট বরণ। বিকেল হতে না হতেই দিনের আলো নিভু নিভু। এই বুঝি আঁধার ঝাঁপিয়ে এলো। একটানা অনেকক্ষণ কেঁদে আকাশ চোখ মুছছে এখন। এলো পাথারে ছুটে বেড়াচ্ছে তার ভেজা দীর্ঘশ্বাস। দইতা নিজের ঘরেই ছিল। মণিদীপা টিভি দেখছে। দইতা আওয়াজ পাচ্ছিল, টুকরো হাসি, টুকরো গান। দইতার হাতে চিকেন স্যুপের বাটি, সঙ্গে 2 পিস পাউরুটিও দিয়ে গেছে মণিদীপা।
হালকা সেঁকে। পাউরুটি চিবোতে দইতার ঘোর অনীহা, তবুও চামচে সামান্য একটু স্যুপ তুলে ঠোঁটে চোয়ালো দইতা। সঙ্গে সঙ্গে মুখ বিকৃত হয়ে গেছে। আজকাল বেশ খিদে হয় দইতার, কিন্তু জিভে এতটুকু স্বাদ নেই। বেশি করে নুন গোলমরিচ ছড়িয়ে আনবে, কিংবা সস টস কিছু একটা। বিছানা ছেড়ে নামতে যাবে, পেটে আবার সেই তরঙ্গের ওঠা পড়া। নড়ছে নড়ছে। দইতা হাত রাখলো পেটে। এই তো এখানে নড়ে উঠল, এই তো দুলে দুলে সরে গেল এপাশে। কদিন ধরে খুব খলবল করছে। আপনা আপনি চোখ বুজে এলো দইতার। তারই শরীরের অভ্যন্তরে অঙ্কুরিত হচ্ছে এক প্রাণ। সেই প্রাণ তারই দেহ থেকে সংগ্রহ করছে বেঁচে থাকার রসদ। ভাবনাটাই যে কি অদ্ভুত মাদকতাময়, কি কঠিন মায়ার বাঁধনে যে বেঁধে ফেলেছে দইতাকে ওই অদেখা প্রাণ। অনেকক্ষণ না নড়লে চোরা আতঙ্কে বুক কেঁপে ওঠে। একেই কি মাতৃত্ব বলে? পেটে হাত বোলালো দইতা। ফিসফিস করে জিজ্ঞেস করলো, কিরে শুনতে পাচ্ছিস? স্পষ্ট উত্তর পেল দইতা। কেমন লাগছে ভেতরে? দিব্যি আছি। দূর বোকা, গুটিয়ে মুটিয়ে জলে ভাসছিস, অন্ধকার, হাওয়া নেই, ওখানে তোর ভালো লাগতেই পারে না? আমার তো বেশ লাগছে। কি সুন্দর জীবন, কোনো চিন্তা নেই, ভাবনা নেই। দূর বোকা, বাইরে এলে আরো বেশি ভালো লাগবে। কেন? কত কি আছে বাইরে, আলো বাতাস, পাখি ফুল গাছ, সারা জীবন দেখেও তোর চোখ ভরবে না। আর কিছু নেই বুঝি? ঝড় দুর্যোগ, দুঃখ যন্ত্রণা কান্না? চুপ, আমি আছি না। আন্দোলন থেমে গেল। ঘুমিয়ে পড়ল নাকি? ধীরে ধীরে চোখ খুলল দইতা। হৃদয়ে প্রতিধ্বনি চিনচিনে কষ্ট হয়ে কোনো এক গহীন অন্ধরে ছড়িয়ে যাচ্ছে। পড়ে থাকা সুপের বাটি আর ছুঁয়ে দেখল না দইতা। মন্থর পায়ে এসে দাঁড়িয়েছে জানলায়। ওপারে সজল বিকেল, ভিজে রাজপথ বেয়ে সরীসৃপের মতো পিছলে পিছলে যাচ্ছে গাড়ি ঘোড়া। আকাশ আরো ঘন হয়ে এলো। এক্ষুনি আবার বৃষ্টি নামবে নাকি? সহসা দইতার আনমনা চোখ টান টান। জল কাদা মাখা পথ মারিয়ে ছপছপ হেঁটে আসছে কেউ। প্যান্ট হাঁটু পর্যন্ত গুটোনো, হাতে বন্ধ ছাতা। দইতার বাড়ির সামনে এসে ওপরের পানে চাইল একবার। আকাশ দেখল না জানলায় দাঁড়ানো দইতাকে? দইতা স্যাট করে সরে এলো। মুহূর্তে বিষাদ ছাপিয়ে চাগার দিল ক্রোধ। একদিনে আসার সাহস পেল কেন্নটা। ঝপাত করে বিছানায় শুয়ে পড়ল দইতা। শুয়ে শুয়ে কানে এলো ডোরবেলের আওয়াজ। মায়ের উচ্ছ্বাস ধ্বনি। শ্রমিক কি যেন বলল মাকে। মায়ের স্বর খাদে নেমে গেল। আর কিছু শোনা যায় না, বাতাসে থমথমে নৈশব্দ। ঈষৎ অসহিষ্ণু হয়ে দেয়ালের দিকে মুখ ফিরিয়েছিল দইতা। দরজায় সৌমিক। ভেতরে আসার অনুমতি দিল না। গটগটিয়ে বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। গলা খাঁকারি দিয়ে বলল, ম্যাডামের শরীর এখন কেমন? দইতা মুখ ঘুরিয়ে নিল। আগুন চোখে দেয়াল দেখছে। শুনলাম খাওয়া দাওয়া নাকি ঠিক মতো করছো না? এতদিন পর ছেলেটা কি ফাজলামি করতে এসেছে নাকি মজা দেখতে? খুব কলজে জোর বেড়েছে তো। দইতার হিংস্র চোখ সৌমিকের দিকে ঘুরল। সৌমিকের তাপ উত্তাপ নেই, হাসি হাসি মুখ। আজ ওয়েদারটা কি বিচ্ছিরি। অফিস কেটেও চিন্তায় পড়ে গিয়েছিলাম তোমাদের এখানে পৌঁছাতে পারবো কিনা। ভাগ্যিস বৃষ্টিটা ধরলো।
দইটা দাঁতে দাঁত ঘষল। মেনিমুখো ছেলেটার এত বুকের পাটা হলো কবে থেকে? কথা বলছো না কেন? থ্রোট প্রবলেম? তুমি কি এমন হরিদাস পাল যে তোমার সঙ্গে কথা বলতে হবে? আমি তো হরিদাস পাল নই, আমি সৌমিক বাসু রায়। লিমিট, লিমিট, there should be a limit. আমাকে আবার মুখ দেখাতে তোমার লজ্জা করলো না? কেন এসেছো এ বাড়িতে? কিসের লজ্জা? আর এ বাড়িতে তো আমি আসি, তুমি যখন ছিলে না তখনও আসতাম। যাদের কাছে এসছো তাদের কাছে যাও না, এই ঘরে পা রেখেছো কেন? বুঝতে পারছো না? আই কান্ট টলারেট ইয়োর প্রেজেন্স এনিমোর। দইটাকে তবু পাত্তা দিল না সৌমিক, চেয়ার টেনে বসে পড়েছে। মুচকি হেসে বলল, আজ তো আমি অন্য কারুর কাছে আসিনি, তোমার কাছেই এসেছি, টু মিট ইউ। কোন আহ্লাদে? সে তো তুমিও জানো, আমিও জানি, তোমায় ছেড়ে আমি থাকতে পারি না। তাই এত সহজে এমন অবলীলায় কথাটা উচ্চারণ করলো সৌমিক, দইটা কয়েক মুহূর্তের জন্য হকচকিয়ে গেল। সৌমিকের স্বরভঙ্গি এত অকপট যেন বাতাসে দুলে গেল একটু। দইটার রাগের ফনাও যেন নেতিয়ে পড়েছে হঠাৎ, অজান্তেই। মাথা ঝাঁকিয়ে সোমে ফেরালো নিজেকে, চোখের কোণ দিয়ে দেখছে সৌমিককে। আমাকে একটা কথার জবাব দেবে সৌমিক? ও শিওর। আমার সঙ্গে তুমি এত বড় শত্রুতা কেন করলে? শত্রুতা? আমি তোমার সঙ্গে? ন্যাকামি করো না, অ্যান্ড ডোন্ট আটার তুমি আমার ভালো চেয়েছিলে। আমার ফিজিক্যাল কন্ডিশন দেখে তোমার নার্ভাস লাগছিল, ওসব বুলশিট আমি বিশ্বাস করি না। করো না। তুমি কি আমার উপর প্রতিশোধ নিলে সৌমিক, আমাকে ঘেঁটি ধরে বাড়িতে ঢুকিয়ে দিয়ে? কিসের প্রতিশোধ? তোমাকে রিফিউজ করার। আমাকে কি তোমার খুব প্রতিশোধ পিপাসু মনে হয়? জানি না, বুঝতে পারি না। রিফিউজ করার পরও তুমি আমায় পছন্দ করে বিয়েতে হ্যাঁ বলে দিলে, ক্যাম্পাস টাউনে ছুটলে, সল্ট লেকে ধাওয়া করলে, কি যে সব মাথায় ভুজুং দাজুং ঢুকিয়ে দিয়ে এলে, আমার সংসারটা আর গড়েই উঠতে পারলো না। তুমি কি তোমার সংসার ভাঙার জন্যেও আমাকে অ্যাকিউজ করছো? না, আমাদের মধ্যে ফাঁক তো ছিলই, সেটাই প্রকট হয়েছে। কিন্তু আমার এই ক্ষতিটা তুমিই করেছো, তুমি। তোমাকে নিরাপদ ছাদের নিচে এনে দেওয়াটা তোমার ক্ষতি করা? জীবনের সবকিছুই কি এত সরল হিসেবে চলে সৌমিক? আমার এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না। কেন? মাসিমা মেসোমশাই তোমায় পেয়ে কত খুশি হয়েছেন। বাজে কথা, আমি এদের একেবারেই পর হয়ে গেছি। সবাই আমাকে খুব যত্ন আত্মি করছে, আদর করছে, কিন্তু আমার সুখ দুঃখের কথা কেউ আমাকে জিজ্ঞাসা করে না। কি যেন হোটেলের সুইটে বাস করা। বাবা মা আমাকে ভালোবাসে না এই কথা আমি বলছি না, কিন্তু আমাদের মাঝখানে একটা দেওয়াল উঠে গেছে, একটা অদৃশ্য দেওয়াল। একটু সময় যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। কি জানি, হয়তো হবে। আমার আর বাঁচার স্পৃহাটাও পর্যন্ত চলে যাচ্ছে সৌমিক। এ সময় ওসব কথা ভাবতে নেই দইতা। যে আসছে তার কথা ভেবে মনটাকে অন্তত হাসি খুশি রাখো। পারছি না যে। সৌমিক কি যেন ভাবলো একটু, তারপর ঝপ করে বলে উঠল, তাহলে তুমি আমার সঙ্গে চলো। তোমার সঙ্গে? কোথায়? বারে, তোমাকে তো আগেই বলেছিলাম আলাদা একটা ফ্ল্যাট দেখে নিচ্ছি। তোমাকে আমি এক সেকেন্ডের জন্য মন খারাপ করে থাকতে দেব না, দেখো। তাছাড়া তুমি তো তোমার বাচ্চাকে বোধিসত্ত্বর পরিচয় মানুষ করবে না? করব নাই তো। বাট হি নিডস আ ফাদার।
টম, ডিক, হ্যারি, এনিওয়ান। আমি ডিক হতে পারি। সৌমিক, ডিক, বাসু রায়। তুমি তুমি কেন হতে যাবে? কারণ 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 আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমায় ভালোবাসি না। সরল রূঢ় কথাটার অভিঘাতে ক্ষণিকের জন্য নিষ্পন্দ হয়ে গেল সৌমিক। বড় করে শ্বাস টানছে ফুসফুসে। ঘরের শেষ বিকেলের আবছায়া সৌমিকের মুখেও। খানিক পরে সৌমিক বলল, এ আর নতুন কথা কি, আমি জানি তো। তবে তার জন্য আমার কোনো অসুবিধা হবে না। মানে? একজন ভালোবাসলেই কাজ চলে যাবে। তুমি শুধু আমাকে একটু সহ্য করে নিও। ছেলে মানুষ। আমিও বোধিসত্ত্বকে একতরফা ভালোবাসতাম সৌমিক, সে সম্পর্ক কিন্তু টেকেনি। তুমি বোধিসত্ত্ব নও দুইতা, তুমি একজন সাধারণ মেয়ে। আমিও একদম সাধারণ ছেলে, এবং সাধারণ বলেই আমরা কেউ কারুর কাছে নগণ্য নই। এটাই আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখবে। কথাটাই যেন একটা গভীর সত্য আছে মনে হলো দৈতার। বৃহৎ মানুষের সবকিছুই বড় মাপের, সেখানে প্রতি পলে নিজের অস্তিত্বের সংকটে ভুগতে হয়। সে বা রাখি কেউই তার ব্যতিক্রম নয়। ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে যে জগৎ গড়ে ওঠে, সেই জগৎটাই তো বোধিসত্ত্বর কাছে মূল্যহীন। মান, অভিমান, হর্ষ, বিষাদ, ছোট ছোট সরু সুতোর ফরে সংসারের নকশি কাঁথাটা বোনা হয়। এ তো বোধিসত্ত্ব জানেই না। কি ভাবছো দৈতা? কিছু না। তুমি আমায় ভালো না বাসতে পারো, বন্ধু তো ভাবো। কি ভাবো না? বন্ধুত্বের সুবাদেও তো আমরা এক ছাদের নিচে বাস করতে পারি। মুখে যাই বলো, তুমি জানো আমি মানুষ হিসেবে তেমন শয়তান নই। তোমার বাচ্চার একেবারে অযোগ্য বাবাও হব না। দয়া দেখাচ্ছ? কে কাকে দয়া দেখায়? সৌমিকের বুকটা বুঝি মুচড়ে উঠল। যার মুখের এক চিলতে হাসি দেখার জন্য সে এভারেস্টের চূড়া থেকে বরফ কুড়িয়ে আনতে পারে, সেই কিনা আজ নিজেকে করুণার পাত্রী ভাবে। আহারে, ভেতর থেকে না জানি কতটা ভেঙেছে দইতা। সৌমিক মাথা নামিয়ে বলল, আমি অতি দুর্বল মানুষ। তুমি তো জানো, দয়া যে করে তারও কিছু প্রত্যাশা থাকে, নিদন পক্ষে কৃতজ্ঞতার। সেদিক দিয়ে ভাবতে গেলে সে নিজেও তো দয়ার পাত্র, নয় কি? কিন্তু তোমার কাছে আমার সেই কৃতজ্ঞতাটুকু চাওয়ার ক্ষমতা নেই। দইতার চোখে বিস্ময় ফুটে উঠল। সৌমিকের স্বর যেন অচেনা অচেনা থেকে, বড় দুঃখী দুঃখী। সৌমিক একটা দীর্ঘশ্বাস ফেলল। কেউ জানে না, নান। আমার ঘাড়ের কাছে একটা বুলডগ অবিরাম ঘাউ ঘাউ করছে। আজ নয়, সেই ছোটবেলা থেকে। তারই তাড়া খেয়ে আমি ছুটছি, দিবা রাত্র ছুটছি। খাড় গুঁজে পড়াশোনা করে গেছি, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশিনি, ভালো চাকরিতে জুটে গেছি, আর্নিং হেল এ লট অফ মানি। যে পৃথিবীতে আমি ঘুরে মরছি তার বাইরেও একটা অন্য ভুবন আছে, আমি জানি। চোখ বুঝলেই আমি সেই স্বপ্নের পৃথিবীটাকে দেখতে পাই, কিন্তু আমি সেদিকে এক পা এগোতে পারি না। জাস্ট ফর দ্যাট বুলডগ, ইট নেভার স্পেয়ার্স মি ফর এ মোমেন্ট। ঘাড় ফেরোলেই তার গর্জন আমার বুক হিম করে দেয়। ডোন্ট মাইন্ড, ওই বুলডগটা তোমার প্রফেসর সাহেবের ঘাড়েও আছে, সেও একইভাবে গর্জায়, প্রফেসর সাহেবকে তাড়িয়ে বেড়ায়। তফাৎ একটাই, আমার বুলডগটা ফিট করে দিয়েছে আমার মা, আর প্রফেসর সাহেব
নিজেই বুলডগটাকে পুষেছেন। হয়তো এই জন্যই তিনি অসাধারণ। বাট দিস ক্যানট গো অন ফর এভার। এই কদিন ধরে ওই বুলডগটার সঙ্গে আমার যুদ্ধ চলছে। ওই কুত্তাটাকে আমি এবার ভাগাবই। সৌমিকের চোখের মনি জ্বলছে দপদপ। চেয়ার ছেড়ে বিছানায় এসে বসল। দইতার হাত কোলের ওপর জড়ো হয়ে আছে। ঝুঁকে দইতার একটা হাত ছুল সৌমিক। অধীর স্বরে বলল, কিন্তু তুমি না পাশে থাকলে আমি যে কিছুতেই লড়াইটা জিততে পারবো না দইতা। আই নিড ইউ ভেরি ব্যাডলি। পুরুষের কণ্ঠে এমন তীব্র আকুতি দইতা আগে কখনো শোনেনি। হঠাৎই কেন যে শীত শীত করছে, বাষ্প জমছে চোখে অজান্তেই। হাতে চাপ বাড়ছে ক্রমশ। সৌমিকের স্পর্শ চাড়িয়ে যেতে চাইছে দইতার গভীরে। সামনে এক প্রার্থী পুরুষ। বাইরের পৃথিবীতে একটা মেঘলা দিন হারিয়ে যাচ্ছে দ্রুত। এলোমেলো নিচে বেড়াচ্ছে আর্দ্র বাতাস। এরা কোন দিকে ঠেলছে দইটাকে? গহীন কুয়োর অতলে একটা ঢেউই কি উঠবে না? সৌমিক গাঢ় স্বরে বলল, চুপ কেন দইতা? ভাবছি। কি ভাবছো? দইতা উত্তর দিল না। আশ্চর্য, এমন মুহূর্তেও বোধিসত্ত্বকে মনে পড়ে। কুয়াশা মাখা পথে মিলিয়ে গেল দীর্ঘ দেহী পুরুষ। দইতার দিকে ফিরেও তাকালো না। ওই নিষ্ঠুর লোকটাকে উচিত জবাব একটা দেওয়াই যায়। বোধিসত্ত্ব মজুমদার যে দইতার জীবন নষ্ট করতে পারে না, সৌমিককে বিয়ে করে দইতা সেটা দেখিয়ে দিতেই পারে। শুধু তাই নয়, বোধিসত্ত্ব সন্তান জীবনভর সৌমিককেই বাবা বলে জানবে। তার জীবনে বোধিসত্ত্বর কোনো অস্তিত্বই থাকবে না। এটা কি বোধিসত্ত্বর অহংকে একটু আঘাত করবে না? বোধিসত্ত্বর জন্য সৌমিকও কম কষ্ট পায়নি। চাইলে সৌমিকও একটা প্রতিশোধ নিতেই পারে। ছি, শুধু এইটুকু কারণেই সৌমিকের সঙ্গে জীবন শুরু করবে দইতা? ঘর বাঁধবে, সংসার করবে? এ কি সৌমিককে ঠকানো নয়? শুধু সৌমিকের জন্য কি তার হৃদয়ে কোনো বিশেষ অনুভূতি নেই? ভালোবাসার কি একটাই রং? সৌমিক ফিসফিস করে বলল, মুনিয়া প্লিজ। দইতা চমকে তাকালো। তার চোখের মনি অসম্ভব রকম নিষ্পৃহ এখন। মুক্ত দানা কখন যেন গড়িয়ে গেছে গালবে। চিকচিক করছে জলের রেখা। প্রায় অন্ধকার ঘরে টুকরো আলো এসে পড়েছে একটা। মণিদীপা ড্রয়িং রুমে আলো জ্বেলে দিয়েছে। দইতার শ্যামলা মুখে আলো ছায়ার জাফরি। একটু বুঝি কেঁপে উঠল দইতার ঠোঁট। ভাঙা ভাঙা গলায় দইতা বলল, আমায় একটু সময় দাও সৌমিক, একটু ভাবি। একটু কেন, অনেক ভাবো, যত খুশি ভাবো, আমি তো রইলামই। সৌমিকের শেষ বাক্যটুকু দইতার বুকের গভীরে বসে রইল একটুক্ষণ। তারপর ডানা মেলে উড়ে বেড়াতে লাগলো ঘরময়, রঙিন প্রজাপতির মতো। নীল ঘূর্ণির শেষ পর্ব শেষ হয়ে গেল। কেমন লাগলো সবার? আমাদের কিন্তু নীল ঘূর্ণি গল্পটি পাঠ করতে খুবই ভালো লেগেছে। এই গল্পটার সঙ্গে একটা সম্পর্ক জড়িয়ে উঠেছিল, তাই শেষ হয়ে যাওয়াতে মনটা একটু খারাপ হচ্ছে, কিন্তু আবার নতুন একটা উদ্যোগ নেব সেটা ভেবে খুব ভালো লাগছে। বন্ধুদের সবার কেমন লাগলো, তোমরা আর কি কি গল্প এই চ্যানেলে শুনতে চাও সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানিও। আমরা চেষ্টা করব তোমাদের অনুরোধ করা গল্প তোমাদের শোনাতে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই কিন্তু আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো,
আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অবশ্যই শেয়ার করো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন গল্প নিয়ে দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।